সালামু আলাইকুম। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো আছে নিশ্চয়। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দেখো এখানে আলোচ্য বিষয় রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। অর্থাৎ বিজ্ঞানী রাদারফোর্ড উনি পরমাণুর গঠন সম্পর্কে যে ধারণাটা দিয়েছিলেন সেইটা কিন্তু এই পরীক্ষার মাধ্যমে পেয়েছিলেন। সেই পরীক্ষাটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এখন এই পরীক্ষাটা করার জন্য আমার কি কি উপকরণ প্রয়োজন, এখানে উপকরণ লিখেছি। প্রথমে লাগবে আমার তেজস্ক্রিয় মৌল থেকে যে নির্গত হয় আলফা কণা, সেই আলফা কণা, কেননা এখানে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, মানে আলফা কণাকেই আমি কিন্তু এই সোনার পাতের উপর নিক্ষেপ করব। তাহলে আমার আরেকটা কি প্রয়োজন, সোনার পাত, এবং যে 0.0004 সেন্টিমিটার পুরো একটা সোনার পাত নিয়েছিলেন, এর উপর আলফা কণা নিক্ষেপ করেছিলেন। এবার এই যে সোনার পাতের পেছনের দিকে এখানে জিঙ্ক সালফাইডের কিন্তু আবরণযুক্ত একটা পর্দা রাখা হয়েছে। এই পর্দাটা রাখার কারণ কি, যে এই জিঙ্ক সালফাইডের উপরে গিয়ে যদি এই আলফা কণা পড়ে তাহলে সেটা দীপ্তমান হয়, আর এই দীপ্তমান হলে আমরা বুঝতে পারবো যে কোণাটা সোজা গেল না বাঁকা গেল। এবার আসি, এই সোনার পাতের উপর যখন আলফা কণা নিক্ষেপ করা হয়েছিল, আর আমি এখানে আলফা কণাগুলোকে দুইটা প্লাস চিহ্ন দিয়ে বুঝিয়েছি, কেননা আলফা কণা হচ্ছে দ্বি ধনাত্মক, ঠিক আছে, পরমাণু নিউক্লিয়াস দ্বি ধনাত্মক, এই জন্য এখানে দুইটা প্লাস চিহ্ন দিয়ে সে আলফা কণা বুঝিয়েছি। সোনার পাত, আসলে দেখো একটা সোনার পাত কঠিন অবস্থায় থাকে সোনা, সেই পাতটা দেখো সেখানে তো আর একটা সোনার পরমাণু থাকে না, অনেকগুলো পরমাণু এক জায়গায় থাকে। সেটা কিন্তু এইরকম, এই যে এখানে অনেকগুলো পরমাণু একত্রিত আছে, এটা পাতলা সোনার পাত। আর এখানে যেটা দেখিয়েছি এর মধ্যে থেকে যে কোনো একটা মৌলকে নিয়ে এখানে দেখা হয়েছে, মানে এখানে একটা সোনার পরমাণু এটা বোঝানো হয়েছে। দেখো এখানে এক একটা গোল মানে কিন্তু এগুলো এক একটা পরমাণু বুঝিয়েছি, এখান থেকে আমি যে কোনো একটা পরমাণুকে এখানে দেখিয়েছি। তো সেই একটা পরমাণুর উপর যদি আমি আলফা কণা নিক্ষেপ করি তাহলে এখানে কি দেখতে পাবো, প্রায় সবগুলো কণিকাই সোজা পথেই চলে যাচ্ছে সোনার পাত ভেদ করে, মাত্র কয়েকটি দুইটি বিপরীত দিকে ফিরে আসছে। পর্যবেক্ষণও দেখো এখানে তিনটা পয়েন্ট আছে। এক নম্বর পয়েন্ট যেটা, এখানে আমি এক নম্বর পয়েন্ট যেটা দেখিয়েছি সেটা হচ্ছে প্রায় 99% আলফা কণাই এই সোনার পাটটা ভেদ করে সোজা চলে যায়, এবং যে কি করবে, জিঙ্ক সালফাইডের পর্দাকে আলোক ছটায় দীপ্তমান করবে। প্রায় 99% কণাই কিন্তু সোজা চলে যায়। দুই নম্বরে কি দেখতে পেলেন, দুই নম্বরে দেখো এখানে মাত্র কয়েকটি আলফা কণা তাদের পথ থেকে বেঁকে পিছনে চলে যায়, অর্থাৎ কিছু কিছু কণা আছে বাঁকা হয়ে গেছে বা পিছনে চলে এসছে। এই যে এখানে দেখো সেটা বুঝিয়েছে যেটা বাঁকা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, এখানে অনেকগুলো পরমাণু কিন্তু এখানে সেটা একটা। তিন নম্বরে, এখানে তিন নম্বরে আরেকটা পয়েন্ট আছে, সেটা কি, তিন নম্বরে দেখো লেখা আছে খুব কম সংখ্যক আলফা কণা, প্রায় 20,000-এর মধ্যে একটি, এখানে কিন্তু 20,000-এর মধ্যে একটি কণা বিপরীত দিকে, এবং সেটা প্রায় 90 ডিগ্রি অথবা তার বেশি হয়ে মোটামুটি 180 ডিগ্রি এই কোণে ফিরে আসে। আমরা এখানে পর্যবেক্ষণ এই তিনটায়, এক নম্বর পর্যবেক্ষণ 99% কণা সোজা এই সোনার পাটটা ভেদ করে গিয়ে জিঙ্ক সালফাইডের উপর পড়ে যেখানে দীপ্তমান করে, তারপরে কয়েকটি একটু বাঁকা হয়ে যায় বিপরীত দিকে আসে, এবং 20,000-এর মধ্যে একটি কণা এই 90 ডিগ্রি বা 180 ডিগ্রি কোণেও ফিরে আসে। এটা হচ্ছে পর্যবেক্ষণ। এখন এই পর্যবেক্ষণের পর, এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে কি কি সিদ্ধান্ত নেওয়া হলো। পর্যবেক্ষণে আমাদের প্রথমে একটা পর্যবেক্ষণ ছিল যে 99% কণায় সোজা চলে যায়। আসলে তুমি যখন মনে করো তুমি রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছিলা, এবার রাস্তার মাঝখান দিয়ে সোজা কখন যেতে পারবা, যখন কি রাস্তাটা থাকবে একেবারে ফাঁকা, মানে কোনো যানবাহন মানুষজন কিছু থাকবে না, তখনই তুমি রাস্তার মাঝখান দিয়ে সোজা যেতে পারো। এখান থেকে সেটাই প্রমাণিত হয় যে 99% কণা সোজা চলে যায়। এক কথায় পরমাণুর অধিকাংশ স্থানে কি তাহলে থাকবে, ফাঁকা থাকবে। এবার আমরা জানি, দেখো এই পরমাণুর ভেতরে ফাঁকা হলেও কিন্তু সেখানে কি থাকছে, ইলেকট্রন থাকছে, পরমাণুর মধ্যে কিন্তু ইলেকট্রন থাকছে। তবে দেখো রাস্তা দিয়ে যখন তুমি যাবা, ঠিক আছে, কোনো যানবাহন নাই, সব কিছু ফাঁকা ধরে নিলাম, কিন্তু তারপরেও রাস্তার মাঝে কিছু জীব থাকে। কোন জীব, যেমন ছোট ছোট পিঁপড়াগুলো কিন্তু থাকে। তবে এই পিঁপড়ার ভরের থেকে তুমি বা তোমার সাইকেল মিলে যে ভর, সেটা কিন্তু হয় একেবারে, যে ইলেকট্রনগুলো আছে কিন্তু
আলফা কণার তুলনায় সেই ইলেকট্রনের ভর কিন্তু অতি নগণ্য, মানে একেবারে পিঁপড়া যেরকম তুলনা করে বলছি আমি, এটা একেবারে নগণ্য। অর্থাৎ দেখা গেছে যে আলফা কণাগুলোর ভর ইলেকট্রনের ভরের তুলনায় কত, প্রায় ৭,৫০০ গুণ বেশি থাকে। ঠিক আছে, কাজেই আমরা কি ধরে নিতে পারি যে ফাঁকা জায়গায় কি থাকতে পারে, এই ইলেকট্রনগুলো থাকতে পারে। কিন্তু এদের ভর খুবই খুবই নগণ্য হওয়ার জন্য কি হয়, এই আলফা কণাগুলো যে যায়, এই যে তুমি যে রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছ, পিঁপড়ার জন্য যেমন তোমার গতিপথের কোনো চেঞ্জ হয় না, সেম এখানেও আলফা কণাগুলোর কিন্তু গতিপথের কোনো পরিবর্তন হবে না। কেন, যে আলফা কণার তুলনায় ইলেকট্রনগুলোর ভর অতি নগণ্য। এবার আসি 2 নম্বর পয়েন্টে, যে এখানে বলা হয়েছে যে খুব কম সংখ্যক আলফা কণা যেহেতু আবার বিপরীত দিকে ফিরে আসে, এখান থেকে কি প্রমাণিত হয়, এখান থেকে প্রমাণিত হয় যে সে নিশ্চয় তার থেকে আবার অনেক অনেক, মানে আলফা কণার থেকেও অনেক অনেক ভারী কারো সাথে সংঘর্ষ বা বিকর্ষিত হচ্ছে। যেমন তুমি রাস্তার মাঝখান দিয়ে ফাঁকা রাস্তা দেখে সাইকেল চালিয়ে যাচ্ছিলা, কিন্তু হঠাৎ করে সামনে থেকে মনে করে একটা কি ট্রাক যদি চলে আসে, তাহলে কি হবে, ট্রাকের সাথে তুমি ধাক্কা খাওয়া, ধাক্কা খেয়ে কি হবা, তুমি বাঁকা হয়ে যাবা, বিপরীত দিকে আসতে পারো। সেম এখানেও এরকম, যে বলা হচ্ছে আলফা কণা, দেখো ইলেকট্রনের তুলনায় আলফা কণার ভর অনেক বেশি, প্রায় ৭,৫০০ গুণ বেশি আলফা কণার ভর ইলেকট্রনের তুলনায়। তো ওই আলফা কণাগুলো আবার তার থেকেও এমন এমন ভারী কারোর সাথে সংঘর্ষ বা বিকর্ষিত হয়, যার জন্য কিন্তু সেটা বিপরীত দিকে ফিরে আসে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যে সে বিপরীত দিকে যেখান থেকে ধাক্কা খেয়ে বিকর্ষিত হয়ে ফিরে আসছে, অবশ্যই তার ভর অনেক অনেক বেশি। এবং বলা হয়েছে যে গোটা পরমাণু মিলে যে ভরটা, গোটা পরমাণুর সে ভরের প্রায় লিখেছি আমি যে 99.97, মানে প্রায় সম্পূর্ণ ভরটাই কিন্তু সেখানে কেন্দ্রীভূত থাকে, এই স্থানটা দখল করে থাকে। ঠিক আছে, এবং সেটা পরমাণুর কেন্দ্রে থাকছে, যেখানে যে ধাক্কা খেয়ে যে বিপরীত দিকে একটু বিকর্ষিত হয়ে যাচ্ছে, এই জায়গাটাতে এই সমস্ত ভরটাই কিন্তু ওই জায়গাতে কেন্দ্রীভূত আছে। অর্থাৎ গোটা পরমাণুর 99.97% ভরটা সেখানে কেন্দ্রীভূত, যার জন্য ওই অনেক বেশি ভারী কারোর সাথে এরকম বিকর্ষিত হয়ে সংঘর্ষ পেয়ে সেটা বিপরীত দিকে কণাগুলো এরকম ধরো ফিরে আসছে বা এরকম বাঁকা হয়ে যাচ্ছে। 3 নম্বরে বলা হয়েছে যেহেতু আলফা কণা ধনাত্মক, দেখো আমি এখানে যে আলফা কণাগুলো নিক্ষেপ করছি, এই আলফা কণাগুলো কিন্তু ধনাত্মক, এবং সেটা দেখো কারোর সাথে গিয়ে বিকর্ষিত হচ্ছে, এবং বিকর্ষিত হচ্ছে সেটা বিপরীত দিকে ফিরে আসছে। বিকর্ষিত হয় কখন, আমরা কি জানি যে একই রকম আধান পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে আলফা কণাগুলো যেহেতু যে বিকর্ষিত হয়ে ফিরে আসছে, অবশ্যই ওইটার আধানও তাহলে কি হবে, ওটার আধানও হবে ধনাত্মক। ঠিক আছে, এটারও আধানও হবে ধনাত্মক, যার জন্য একই রকম আধান হওয়ার জন্যই সেটা বিকর্ষিত হয়ে ফিরে আসছে। এবং পরমাণুর তাহলে আমরা পেলাম কি, এই যে কেন্দ্র, এই কেন্দ্রটার আধান কি হবে, ধনাত্মক চার্জযুক্ত হবে। তাহলে দেখো এখানে 2টা পয়েন্ট, এটা অনেক ভারী যার জন্য সেখানে সংঘর্ষে লিপ্ত হয়ে বিপরীত দিকে আসছে, আবার একই রকম আধান, মানে এটাও ধনাত্মক এটাও ধনাত্মক আধান হওয়ার জন্য সেটা বিকর্ষিত হয়ে ফিরে আসছে। এইটা কি বলছে, কিন্তু পরমাণুর নিউক্লিয়াস, অর্থাৎ অনেক ভারী এবং এই ধনাত্মক আধানযুক্ত যে ছোট্ট একটা স্থান দখল করে থাকে, ক্ষুদ্র একটা স্থান দখল করে থাকে, এটাকে কিন্তু বলছি আমরা পরমাণুর নিউক্লিয়াস। পরবর্তীতে আছে যে আলফা কণার গতিপথের পরিবর্তন হিসাব করে এখানে দেখান যে, মানে কি দেখান, যে পরমাণুর নিউক্লিয়াসে এই যে এই নিউক্লিয়াসে যে ধনাত্মক আধানের সংখ্যা, এই সমসংখ্যক এই চার্জের পরিমাণের সমানই কিন্তু পারমাণবিক সংখ্যা। অর্থাৎ পরীক্ষা করে ইনি দেখেছিলেন গতিপথের পরিবর্তন হিসাব করে যে এই নিউক্লিয়াসে যে ধনাত্মক আধানের সংখ্যা যেটা হবে, সেটাই মিললি তার পারমাণবিক সংখ্যা। এখানে আমার আরেকটা পয়েন্ট আছে যে পরমাণুর আকার নিয়ে একটু কথা আছে, যে পরমাণুর আকার দেখো যদি হয় এটা পরমাণুর আকার, তাহলে তার তুলনায় এই নিউক্লিয়াসের আকারটা হবে অতি নগণ্য, এই 10⁻⁻13 বা -12 এরকম হয়, এত সেন্টিমিটার, যেটা কিন্তু খুবই কম। এটা কোত্থেকে প্রমাণিত হলো, দেখো আমরা
আমরা এখানে আগে যেই আমরা পর্যবেক্ষণগুলো দেখেছিলাম সেই পর্যবেক্ষণের মধ্যে একটা কথা ছিল যে 20,000-এর মধ্যে মাত্র একটি কণা বিকর্ষিত হয়ে বিপরীত দিকে বা সংঘর্ষে পরিণত বিপরীত দিকে ফিরে আসে। 20,000-এর মধ্যে মাত্র একটা। দেখো, এই নিউক্লিয়াসের আয়তন যদি তুলনামূলকভাবে একটু বড়সড় হতো তাহলে সেখানে 20,000-এর মধ্যে অন্ততপক্ষে 20টা হলেও কি ধাক্কা খেত, কিন্তু সেটা না হয়ে মাত্র কয়টা হচ্ছে? একটা। তার মানে কি, সেটা থেকে কি বোঝায় যে এই আয়তনটা মানে নিউক্লিয়াসের আয়তনটা পরমাণুর আয়তনের তুলনায় অতি নগণ্য। যার জন্য এখানে দেখো পরমাণুর যেটা আকার নিউক্লিয়াসের থেকে প্রায় 10,000 থেকে 1,00,000 গুণ বড়, অর্থাৎ নিউক্লিয়াসের আয়তন পরমাণুর তুলনায় কিন্তু 10,000 থেকে প্রায় 1,00,000 গুণ ছোট, মানে অনেক ছোট। এই জন্য এখানে 20,000 কোণার মধ্যে একটা বিপরীত দিকে ফিরে আসে। এই হলো আমাদের আজকের আলোচ্য বিষয়ে যে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। সেই পরীক্ষা থেকে উনি কিছু পর্যবেক্ষণ করে আমার এই সিদ্ধান্তগুলো দিয়েছিলেন। এই সিদ্ধান্তগুলোর উপর ভিত্তি করেই কিন্তু পরমাণুর মডেল। তো আমাদের আজকে আলোচনা এই পর্যন্তই। খোদা হাফেজ।